নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ডক্টর জয়শঙ্কর এবং এনএসএ অজিত দোভাল স্যার দুজন মহারথী চীন এবং রাশিয়া দুটো জায়গার ভিজিটে চলে গেছেন এবং জেনে রাখুন যে আজ থেকে কয়েক সপ্তাহ পর বা কয়েক মাস পর যে সমস্ত জিওপলিটিক্সের বড় বড় হেডলাইন দেখতে পাবেন, সেই হেডলাইনগুলো নিঃশব্দে ক্যামেরার আড়ালে এই সমস্ত মিটিংয়ে তৈরি হয়েছে। এবার আমাদের বুঝতে হবে যে সম্ভাব্য কোন কোন দিকে চীন এবং রাশিয়ার সঙ্গে ভারতের কি সমঝোতা হলো। তার কারণ আমেরিকা মারাত্মকভাবে প্রেশারাইজ করতে শুরু করে দিয়েছে ভারতকে যে রাশিয়ার সঙ্গে যদি সম্পর্ক থাকে বাণিজ্যিক, তাহলে 100% ট্যারিফ অফিসিয়ালি লিগালি ভারতের ওপর চাপানো হবে। দেখুন, আমরা আলোচনায় আসব, তার আগে আপনাদেরকে দুটো নিউজকেই কি বিপুলভাবে কভার করা হয়েছে সেটা একটু দেখিয়ে নিই। একদম প্রথমে আপনি দেখতে পাচ্ছেন ডক্টর জয়শঙ্কর এবং ভ্লাদিমির পুতিন হ্যান্ডশেক করছেন এবং পুতিন বলছেন ডক্টর জয়শঙ্করকে হোপ টু সি পিএম মোদি সুন অ্যাজ উই প্ল্যান্ড, মানে পিএম মোদির সঙ্গে খুব তাড়াতাড়ি পরিকল্পনা মাফিক দেখা হচ্ছে। তো পিএম মোদি এবং ভ্লাদিমির পুতিনের মিটিংও সামনেই লোডিং। এরপর আপনি দেখতে পাবেন দি প্রিন্টও কিন্তু এটাকে কভার করেছে। সেখানে কি লিখছে যে ইন্ডিয়া ইউএস প্রেশার, যে কথাটা আমি আপনাদেরকে বলছিলাম, আমেরিকার প্রেশারের মধ্যেই ডক্টর জয়শঙ্কর ইন্ডিয়া রাশিয়া টাই যে কতটা শক্তিশালী সেটাকে আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, সারা পৃথিবীর সামনে অ্যানাউন্স করলেন। এবং আমরা এবার যদি চলে আসি চীনে, চীনে গেছেন অজিত দোভাল স্যার, এনএসএ, গোটা ভারতবর্ষের সিকিউরিটির অন্যতম বড় পিলার যাকে বলা চলে। কি বলছেন তিনি দেখুন, এনএসএ অজিত দোভাল স্যার 25তম ইন্ডিয়া চায়না বর্ডার টক এতে অংশ নিলেন। আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকবে কয়েকদিন আগে আমি এই চ্যানেলে ভিডিও করেছিলাম যে অরুণাচল প্রদেশ নিয়ে যা চলছে তাতে করে ভারত এবং চীনের মধ্যে আবারও সমস্যা তৈরি হচ্ছে এবং দুটো দেশ এই মুহূর্তে কোনো রকম যুদ্ধে যাবে না, বর্ডার টকের মাধ্যমে মিটিয়ে ফেলা হবে। আমি জানতাম না, ডক্টর জয়শঙ্কর বা এনএসএ অজিত দোভাল স্যার নিশ্চয়ই আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করে খবর দেননি, বাট জিওপলিটিক্সকে যদি আপনি ডিকোড করতে পারেন এগুলো আপনি একটু আগেই বুঝে যেতে পারবেন, আহামরি কঠিন কাজ নয়। এবার কি বলছেন দেখুন, এনএসএ ডোভাল সেজ ইন্ডিয়া চায়না টাইজ রিটার্নিং টু নর্মালসি, ভারত এবং চায়নার সম্পর্ক স্বাভাবিক ছন্দে ফিরে আসছে। খেয়াল করে দেখুন, আজ থেকে 6 বছর আগে ডোকলাম ভ্যালিতে যে অনভিপ্রেত ঘটনা ঘটলো, তারপর দুটো দেশের সম্পর্ক কতটা খারাপ ছিল। আস্তে আস্তে দুটো দেশ ডিরেক্ট ফ্লাইট পরিষেবা চালু করলো। এরপর চীন ভারতের যারা পিলগ্রিমেজ, মানে যারা পুণ্যার্থী অংশ নিচ্ছে তীর্থযাত্রায়, যারা কৈলাস যাত্রা করতে চায়, মানস সরোবরে যেতে চায়, যেটা তিব্বতে, যে তিব্বত চীন দখল করে রেখেছে, চীন তাদের জন্য ওপেন করে দিল গেট যে হ্যাঁ ভারত থেকে মানুষজন আসতে পারে। চীন ভারতকে এই অ্যাসিওরেন্স দিল যে আমরা তোমাদেরকে ফার্টিলাইজারও দেব। তো তখনই বোঝা যাচ্ছিল যে দুটো দেশের সম্পর্ক আমেরিকার ধাক্কায় অনেক কাছাকাছি চলে এসছে এবং এই দুই দেশের সম্পর্ক উন্নতিতে অবশ্যই যার ভূমিকা রয়েছে আমরা নিশ্চিতভাবে প্রায় বলতে পারি সেটা হচ্ছে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, যিনি চীনেরও খুব ক্লোজ এবং ভারতেরও খুব ক্লোজ। তো এই দুটো নিউজ দেখে নেওয়ার পর এবার জিওপলিটিক্সের অ্যাঙ্গেলে একেবারে একাডেমিক জায়গা থেকে আমাদেরকে অ্যানালিসিস করতে হবে। পরীক্ষায় যা আসবে সেগুলো বুঝতে হবে, যারা পরীক্ষা দেবেন না তাদেরও বুঝতে হবে সচেতন নাগরিক হিসেবে, কারণ আমার আপনার দেশ কোন দিকে টার্ন নিচ্ছে সেটা বোঝা খুব জরুরি। রাশিয়া চায়না এই দুটো দেশ অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আরআইসি যেটা তৈরি হবার চিন্তা ভাবনা করা হচ্ছে সেটা হচ্ছে রাশিয়া ইন্ডিয়া চায়না ট্রয়কা। তিনটে মহাশক্তি যদি একসঙ্গে আসে, আমেরিকাকে কার্যত একেবারে চোখে চোখ রেখে টক্কর দেওয়ার মতো ক্ষমতা এই মহাশক্তি গ্রুপের কাছে থাকবে। এবার যেটা আমি আপনাদের বলছিলাম যে রাশিয়ার সঙ্গে আমাদের যে বিজনেস, আমার ধারণা এই চ্যানেলে আমি শর্টস ভিডিও করেছিলাম, শর্টস সেকশনে
1 সপ্তাহ থেকে 10 দিন আগে। সেটা হচ্ছে ভারতের ক্রুড অয়েল ইম্পোর্ট রাশিয়া থেকে সর্বকালীন রেকর্ড পার্সেন্টেজে পৌঁছে গেছে। এই মুহূর্তে আমরা আমাদের ক্রুড অয়েলের 50% কেবল রাশিয়া থেকে ইম্পোর্ট করছি, ইতিহাসে কখনো ঘটেনি। আমেরিকা আমাদের যত চাপ দিচ্ছে আমরা রাশিয়া থেকে ইম্পোর্ট তত বাড়াচ্ছি। মুখে কথা বলি না, আমরা কাজে করে দেখাই। বাংলাদেশের ভাই বোনেরা, ভুয়া খবর এটা বলার আগে একটু গুগল করে দেখে নিন তো, যে কোনো সার্চ ইঞ্জিনে খুঁজে নিন। যদি ভুল প্রমাণ করতে পারেন যে তথ্যটা দিলাম, যে আমেরিকা যত চাপ দিচ্ছে ইন্ডিয়া দাঁড়িয়ে আছে তার স্ট্রংগেস্ট এভার পজিশনে, কারণ রাশিয়ার সঙ্গে সব থেকে বড় বিজনেস ইন্ডিয়া এই বছর করছে, এই মুহূর্তে করছে। ভুল প্রমাণ করলে পড়ানো ছেড়ে দেবো, ইউটিউবে জীবনে মুখ দেখাবো না। আর ভুল প্রমাণ না করতে পারলে তথ্য ছাড়া ভুয়া খবর বলে নিজেদের মূর্খ প্রমাণ করবেন না। দেখুন নেক্সট, এই মুহূর্তে ভারতের কাছে চাপ রয়েছে, যে চাপ ভারতের কাছে 4 বছর ধরে রয়েছে, ভারত পাত্তা দিচ্ছে না, আমেরিকা আরও তেলে বেগুনে জ্বলে উঠছে। সেটা হচ্ছে আমেরিকা নিজেদের পার্লামেন্টে বিল পাস করে নিয়েছে যে ভারতের ওপর 100% ট্যারিফ চাপানো হবে রাশিয়ার সঙ্গে বিজনেস করছে বলে। ডোনাল্ড ট্রাম্প এখনো সই করেনি, ডোনাল্ড ট্রাম্প সই করলে এটা আইনে পরিণত হবে। রাশিয়ার যে কংগ্রেস মানে পার্টি নয়, আমি বারবার বলেছি, আমেরিকার যে কংগ্রেস মানে আমেরিকার পার্লামেন্ট, সেখানে বিলটা পাস হয়ে গেছে। তো ভারতের কাছে মানে ভারতের কোর্টে বল ছিল সারা পৃথিবীকে মেসেজ দেওয়ার জন্য যে আমরা রাশিয়ার থেকে দূরে চলে যাব, নাকি আমরা ওপেনলি সারা পৃথিবীকে দেখাবো ডক্টর জয়শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রী রাশিয়ায় গিয়ে মিটিং করে আসছে। আমরা আমেরিকাকে ভয় পাই না, যা করার করে নাও, ডিপ স্টেটকে অ্যাক্টিভেট করো, আমার দেশের মধ্যে ঝামেলা লাগাতে চেষ্টা করো বিভিন্ন ইস্যুতে। আমার দেশের সমস্যা আছে হাজারটা, আমার দেশের লোকজন সেগুলোকে মিটিয়ে নেবে। আমেরিকার উস্কানিতে আমরা পা দেব না, আমাদের একটা আন্দোলনও বিপথে যাবে না। এরপর ব্রিক্স। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু ব্রিক্স থেকে বারবার কোশ্চেন আসে, এবারও আসবে বলে ধরে নেওয়াই যায়। ব্রিক্স সামিট এবছর ভারতে হবে, তো ভারতে কোশ্চেন আসার সম্ভাবনাও বেশি যেহেতু ভারতে হচ্ছে। 12 এবং 13 সেপ্টেম্বর ব্রিক্স সামিট ভারতে হবে। ব্রিক্সের ফুল ফর্ম কি? ব্রিক্স হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এই 5টা দেশ নিয়ে কেন এই গ্রুপটা তৈরি হয়েছে? তার কারণ এই 5টা দেশে প্রচুর জনসংখ্যা আছে এবং 5টা দেশই এমার্জিং ইকোনমি, মানে কিছু বছর পর পৃথিবীর মেন চালিকা শক্তি আমেরিকা, ইউরোপ ছাড়া এই 5টা দেশ হবে, বা অলমোস্ট হয়েও গেছে। চীন তো সেকেন্ড পাওয়ার হয়েই গেছে ইকোনমিতে। তো এই 5টা দেশের গ্রুপ এখন ব্রিক্সে কিন্তু ব্রিক্স প্লাস হয়ে গেছে, আরও অনেক দেশ আস্তে আস্তে জয়েন করেছে। এবার ব্রিক্সের কারেন্সি নিয়ে অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে, খেয়াল করে দেখবেন ব্রিক্স কারেন্সির ব্যাপারে ভ্লাদিমির পুতিন প্রথম থেকে প্রচণ্ড সক্রিয়, যে আমাদের একটা কারেন্সি বানাতে হবে যেটা ডলারকে টক্কর দেবে। আপনি দেখে নিন, পুতিনকে ডলার সিস্টেম থেকে কেটে দিয়েছে আমেরিকা, তো পুতিন এটা আগে থেকে জানতো যে রাশিয়াকে একদিন ডলার সিস্টেম থেকে কেটে দেবে আমেরিকা। তো সেই জন্য পুতিনের প্রচণ্ড পার্সোনাল ইচ্ছা, মানে রাশিয়ান ইন্টারেস্ট ছিল যে আলাদা একটা কারেন্সি তৈরি করা। এবার এই কারেন্সির যে চক্কর, সেখানে ভারত দেখবেন সবসময় একটু গা বাঁচিয়ে চলেছে। শব্দটা বলা ভুল হচ্ছে কিনা জানি না, বাট একটু গা বাঁচিয়েই চলেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইউএস অ্যাঙ্গেল রয়েছে এখানে। আমরা আমেরিকাকে ভয় করি না, ভয় করলে সারা পৃথিবীতে আর কোনো দেশ নেই চীন ছাড়া, সারা পৃথিবী আমেরিকার থ্রেটের কাছে মাথা নত করে নিয়েছে, রাশিয়া থেকে কিনবো না, ভারত মাথা নত করেনি। বাট ভারতের যে অ্যাঙ্গেল রয়েছে সেটা হচ্ছে আমরা আমেরিকার সঙ্গে একটা বিজনেস করি এবং সেই বিজনেস থেকে ভারত লাভ করে, ভারত আমেরিকাতে বিক্রি করে বেশি, কেনে কম। তো আমাদের একটা হিউজ মার্কেট হচ্ছে আমেরিকা। উল্টো দিকে রাশিয়ার ক্ষেত্রে কিন্তু সেটা নয়, অর্থাৎ রাশিয়ার থেকে আমরা কিনি বেশি, রাশিয়াতে আমরা অ্যাজ সাচ খুব একটা জিনিস বিক্রি করতে পারি না। লাস্ট ইয়ার থেকে ভ্লাদিমির পুতিনের চেষ্টায়
বারবার মিটিং করা হচ্ছে, অফিসার লেভেলে চেষ্টা করা হচ্ছে যে ইন্ডিয়ার থেকে কি কি জিনিস রাশিয়াও কিনতে পারে, কিন্তু অ্যাজ সাচ খুব একটা মার্কেট রাশিয়াতে আমরা তৈরি করতে পারিনি। এবার ভারতকে তো কেবল জিওপলিটিক্সের বন্ধু দেখলে হবে না, ভারতকে তো ইকোনমির বন্ধুও দেখতে হবে। বন্ধু না হোক, অন্তত লাভজনক ক্ষেত্র। আমেরিকা আমাদের কাছে ইকোনমির দিক থেকে লাভজনক ক্ষেত্র, যেখানে আমরা এত জিনিস বিক্রি করি এবং সেখান থেকে আমরা ইনকাম করি, যে টাকাটা দিয়ে আমাদের দেশের অনেক কিছু চলে। তো সেই মার্কেটটা আমরা হাতছাড়া করতে পারি না, এই চিন্তাটা ভারতের থাকেই। এবং সেই জন্য ভারত কিন্তু, আপনি খেয়াল করে দেখবেন, রাশিয়া এবং আমেরিকা এবং চীন সবার সঙ্গে একটা ব্যালেন্স করে সুন্দর ব্যালেন্স গেম খেলতে খেলতে এতদূর এগোচ্ছে। এবার কথা হচ্ছে যে এই যে ব্রিক্স সামিট, এই ব্রিক্স সামিটে তাহলে চীনও আছে, তাহলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কি আসবেন ব্রিক্স সামিটে? দিস ইজ দ্য কোশ্চেন। যদি শি জিনপিং ব্রিক্স সামিটে ভারতে ভিজিট করেন, তাহলে বোঝা যাবে যে এই যে এনএসএ অজিত দোভাল স্যার এবং ডক্টর জয়শঙ্কর চীন এবং রাশিয়ায় এই মুহূর্তে মানে জাস্ট ভিজিট করলেন, মিটিং করলেন, সেই মিটিংয়েই এই যে ভবিষ্যতে 12-13 সেপ্টেম্বর হেডলাইন তৈরি হবে, তার রূপরেখা তৈরি। এবং চীন চায় ভারতের সঙ্গে সম্পর্ক আরও উন্নতি করতে। অরুণাচল প্রদেশের বর্ডার ইস্যু ভবিষ্যতেও বেশ কিছু বছর শান্তই থাকবে, দুটো দেশেই আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে, চলো ভাই আপাতত নিজেদের মধ্যে ঝামেলা না করে আমেরিকার বিরুদ্ধে আমরা এক থাকি, আগে আমেরিকাকে সরিয়ে আমরা পৃথিবীর 1 নাম্বার 2 নাম্বার পাওয়ার হয়ে নি, তারপর চীন ভার্সেস ইন্ডিয়া কি হবে না হবে আমরা আজ থেকে 20-25 বছর পর দেখব। যদি শি জিনপিং ভারত সফরে না আসেন এবং তার প্রতিনিধি হিসেবে যদি খুব হাই স্ট্যাচারের কোনো লিডার চীন থেকে না আসেন, তাহলে বোঝা যাবে যে ভারত এবং চীনের সম্পর্ক খুব একটা ভালো জায়গায় নেই। ভারতও হয়তো চীন হয়তো এরকম ভারতের কাছে কিছু ডিম্যান্ড করেছে যে আমেরিকার এগেনস্টে এইভাবে যেতে হবে বা কিছু, ভারত হয়তো সেটা মানেনি বা মানতে পারেনি। ভারত হয়তো হিসেব করে দেখেছে যে না, এতটা ফেভার আমরা চীনকে করতে পারবো না, কারণ চীনকেও বিশ্বাস করা উচিত নয়, ঠিক যেরকমভাবে আমেরিকাকে বিশ্বাস করাও উচিত নয়। এখন আমরা এটা জানতে পারবো না। কবে জানতে পারবো? 12-13 সেপ্টেম্বর গিয়ে। কারণ কোন লেভেলের লিডার আসছে, কোনো লিডার আসছেন শি জিনপিং বা ওনার পরের লেভেলের, নাকি কোনো অফিসারকে পাঠিয়ে দিচ্ছে কোনো দেশ এই সামিটে অংশগ্রহণের জন্য, এই মেসেজ এবং এই জিওপলিটিক্যাল সিগন্যালিংগুলো ডিকোড করলেই বোঝা যাবে দুটো দেশের সম্পর্ক কোন দিকে যেতে চলেছে। চীনের সঙ্গে ভারতের BBB নিয়ে, B3 নিয়ে অ্যাকচুয়াল নেগোসিয়েশন এবং অ্যাকচুয়াল সমস্ত বোঝাপড়া হবার থাকবে। সেটা হচ্ছে বর্ডার, প্রথম বি, অরুণাচল প্রদেশে চীন কতটা পিছনে হটবে এবং ভারত কতটা লেভারেজ পাবে। সেকেন্ড বি হচ্ছে বাংলাদেশ চেসবোর্ডটার ওপর যে বড় জিওপলিটিক্যাল গেম চলছে, সেখানে আমেরিকা এবং পাকিস্তানকে টক্কর দেওয়ার জন্য ভারত এবং চীনের এজেন্সি একসঙ্গে কাজ করতে পারে কিনা। আচ্ছা, এটা আবার অনেকে ভাববেন না যে RNDW এবং চীনের এজেন্সি কি করে একসঙ্গে কাজ করবে। পৃথিবীর ইতিহাসে বহুবার দেখা গেছে দুটো আলাদা আলাদা দেশ, কম্পিটিটর দেশ, ইভেন শত্রু দেশ, তারা তাদের গুপ্তচর সংস্থা, সিক্রেট এজেন্সি কোনো একটি মিশনে বা প্রজেক্টে হয়তো অন্য কোনো দেশের একসঙ্গে কাজ করেছে। এটা বহুবার দেখা গেছে, ঠিক আছে? তো সিক্রেট এজেন্সির এটা ওপেন রুল বুক, এখানে কোনো বাদ বিচার বা বাধা নিষেধ থাকে না। আচ্ছা, থার্ড বিটা অবশ্যই হবে বিজনেস। কি বিজনেস? সেটা হচ্ছে, এখানেও ভারতের অনেকটা স্বার্থ জড়িত আছে। সেটা হচ্ছে, যেরকম আমরা আমেরিকাতে বেশি জিনিস বিক্রি করি, আমরা প্রফিটে থাকি, চীন কিন্তু আমাদের বেশি জিনিস বিক্রি করে দেয়। আপনি আপনার চারদিকে দেখবেন চাইনিজ প্রোডাক্টে ভরে গেছে, আমরা চীনকে অতটা বিক্রি করতে পারি না, তার মানে আমরা লসে থাকি। এখানে চীনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং আসা খুব জরুরি যে চীন কি কি জিনিস আমাদের এখানে বিক্রি করবে, কোনোটায় আমরা আটকাবো কিনা, আমাদের প্রোডাক্ট আমরা চীনে কি করে বেশি বিক্রি করতে পারি। কারণ চাইনিজ প্রোডাক্ট যদি আমাদের দেশে ছেয়ে যায়, আমাদের দেশের
বিজনেসম্যানরা চাইনিজ প্রোডাক্ট যে দামে দিয়ে দেয় তার সঙ্গে কম্পিট করে উঠতে পারে না, যার ফলে ভারতের ব্যবসায়ীদের বাঁচানোর জন্য ভারতকে অনেক সময় চায়নাকে আটকাতে হয় যে এই জিনিস আমি ঢুকতে দেব না। চীন স্বাভাবিকভাবে সেটা চাইবে না, চীন রেগে যাবে, চীন চাইবে ভারতকে চাপ দিতে যে তোমার মার্কেট ওপেন করো, আমি কম দামে বানিয়ে দিতে পারছি, সেটা কি আমার দোষ নাকি, তোমরাও বানাও। তো এখানে কি ডিল আলটিমেটলি হয় সেটা আমাদের দেখতে হবে। এটা গেল চীনের প্রসঙ্গ। এবার রাশিয়ার প্রসঙ্গ যদি আসি, যেটা আমি বলছিলাম, রাশিয়া লাস্ট 4 বছর আমাদের রিলায়েবল ট্রাস্টেড এনার্জি পার্টনার, এনার্জি যেখান থেকে আমরা পেয়েছি হিসেবে প্রুভেন। শুধু 4 বছরের ইতিহাস তো নয় রাশিয়ার সঙ্গে, সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকে রাশিয়া ভারতের পাশে অল টাইম ফ্রেন্ড হিসেবে দাঁড়িয়ে থাকে। এবং ভারতও তার পাল্টা হিসেবে যখন রাশিয়ার ইকোনমি ভেঙে পড়ার মুখে আমেরিকার থ্রেটের ফলে পৃথিবীর কোনো দেশ রাশিয়া থেকে কিছু কিনছে না, ভারত রাশিয়াকে বলেছে চাপ নেই ফ্রেন্ড, আমরা কিনে যাব, পাঠাতে থাকো তেল। এবং একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, তার ফলে ভারতেরও লাভ হয়েছে। কি লাভ হয়েছে? একটা সময় মানুষজন প্যানিক করতে শুরু করে দিয়েছিল। খেয়াল করে দেখুন, আমাদের মেমোরি খুব দুর্বল, আমরা অনেক কিছু ভুলে যাই। কিছুদিন আগে মানুষজন বোতলে জারে পেট্রোল ভরে নিয়ে আসছিল পেট্রোল পাম্প থেকে, লম্বা লাইন, মনে আছে? কেন এটা হচ্ছিল? কারণ মানুষকে বোঝানো হয়েছিল বা মানুষ ভেবেছিল যে ভারতের পেট্রোল পাম্পে আর পেট্রোল পাওয়া যাবে না। পেট্রোল পাওয়া যাচ্ছে তো, সবার গাড়ি চলছে তো, স্কুটি বাইক চলছে তো, দাম বেড়েছে, আমি বলছি পাওয়া যাচ্ছে তো। মানুষ কিন্তু ভাবেনি যে দাম বেড়ে যাবে, মানুষ ভেবেছিল পাওয়াই যাবে না, কারণ ইয়েস ঠিকই ভেবেছিল, পরিস্থিতি সেদিকেই যাচ্ছিল। দেখুন, আমরা রাশিয়ার থেকে ক্রুড অয়েল এনে এনে সেটাকে মেকআপ করে নিয়েছি। গ্যাস লিটারালি পাওয়া যাচ্ছিল না। পেট্রোল তো খানিকটা গুজব ছিল, গ্যাস তো আপনারা প্রত্যেকে দেখেছেন। 25 দিনের আগে বুকিং করতে পারবেন না, 35 দিনের আগে বুকিং করতে পারবেন না, মনে আছে তো? মাত্র 2-2.5-3 মাস আগের ঘটনা, এত সহজে ভুলবেন না। সেই প্রবলেমও আমরা মিটিয়ে ফেলেছি। এবং পেট্রোল আর গ্যাস দিয়ে আমরা কিন্তু আমাদের ইকোনমিকেও সচল রেখেছি। এটুকু বুঝবেন যে যদি ভারতবর্ষে পেট্রোল ডিজেল না পাওয়া যায়, শুধু গাড়ি বন্ধ হবে তা না, ভারতবর্ষ গাড়িটা বন্ধ হয়ে যাবে, কারণ কিছুই চলবে না। আমি আপনি অফিস যেতে পারবো না, মাছ থেকে সবজি এক জায়গা থেকে আরেক জায়গায় লরিতে যেতে পারবে না, গোটা ট্রান্সপোর্ট সিস্টেম ফেল করে যাবে, গোটা দেশ দাঁড়িয়ে যাবে। তো ভারত এবং রাশিয়া একে অপরকে এই 4 বছরের ক্রুশিয়াল টাইমে, বিশেষ করে ইরান যুদ্ধ শুরু হবার পর লাস্ট কয়েক মাসে একে অপরকে সাপোর্ট করে গেছে। এবার চীন গেল, রাশিয়া গেল, আমাদের কাছে তো আর একটা অ্যাঙ্গেল আছে, সেটা হচ্ছে আমেরিকা অ্যাঙ্গেল, যেটাকে আমরা ভুলতে পারি না। আমেরিকা আমাদেরকে সব সময়ের জন্য যে অফার দিয়ে গেছে সেটা হচ্ছে যে তোমাদের তেলের অভাব, আমরা দিচ্ছি, আমাদের থেকে কেন। অ্যাকচুয়ালি আমেরিকার প্ল্যানটাই সেটা ছিল যে ভারতকে তেল বিক্রি করব। তার কারণ কি? তার কারণ ডোনাল্ড ট্রাম্প, আপনি যদি আমেরিকার যে পলিটিক্স বা নির্বাচনী প্রচার সেইটাকে খেয়াল করে দেখেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় বড় বড় তেল কোম্পানিগুলোর থেকে অনেক ডোনেশন নিয়েছিল এবং তাদেরকে পাল্টা উনি প্রমিস করেছিলেন, লুকিয়ে চুরিয়ে না, একদম ওপেনলি, খোলাখুলি, ওপেন সিক্রেট, গুগল করলে দেখতে পাবেন, যে আমি রাষ্ট্রপতি হয়ে তোমাদের বিজনেস বাড়িয়ে দেব। এবার আমেরিকার তেল কোম্পানির বিজনেস কি করে বাড়বে? সবার গাড়িতে আর বেশি করে পেট্রোল ভরার নির্দেশ দিতে পারবে না ডোনাল্ড ট্রাম্প, যে পৃথিবীর বাকি দেশগুলোকে আমি বাধ্য করব আমেরিকার কোম্পানিগুলো থেকে তেল কেনার জন্য। বাকি দেশের মধ্যে গুরুত্বপূর্ণ দেশ কোনটা? চীন, ভারত। চীন তো ইরানের সঙ্গে ডিল করে তেল নেয় প্রথম থেকেই, রাশিয়ার থেকে নেয়, তো পড়ে রইল ভারত। ভারত ইরানের থেকে নেয় না, তো ভারতকে আমেরিকা চেয়েছিল বাধ্য করাতে যাতে আমেরিকা থেকে তেল নেয়। কিন্তু ডক্টর এস জয়শঙ্কর 4 বছর ধরে এক কথা বলে গেছেন, কথা চেঞ্জ না করে, কম্পিটিটিভ প্রাইসিং, যেখানে আমরা সস্তায় তেল পাবো সেখান থেকে নেব। আমাদের কাছে কোনো দেশ প্রেফারেন্স নেই, আমাদের কাছে আমাদের টাকা ম্যাটার করে, আমরা টাকা উল্টোপাল্টাভাবে খরচ করব না, এটা আমাদের দেশের জনগণের টাকা, যেখানে কম টাকায় মাল কিনে আনতে পারবো সেখান থেকেই কিনবো। যার ফলে রাশিয়া আমাদের কম টাকায় দিয়েছে, আমরা সেখান থেকে নিয়েছি। এবার এর ফলে দুদিকে প্রবলেমও আবার হচ্ছে। কি কি প্রবলেম? এক,
রাশিয়ার সঙ্গে আমাদের ট্রেড ডেফিসিট, যেটা বললাম, রাশিয়ার থেকে তো আমরা কিনেই যাচ্ছি, তাতে করে একটা লাভ তো হচ্ছে, আমরা কম টাকায় পাচ্ছি, উল্টো দিকে লসও হচ্ছে, সেটা হচ্ছে ট্রেড ডেফিসিট, আমাদের টাকা চলে যাচ্ছে, আসছে না। এবার এটাই যদি আমরা আমেরিকার থেকে কিনতাম, তাহলে আমেরিকা আমাদের সঙ্গে বিজনেস আরো বাড়াতো। আমেরিকা তো আমাদের সঙ্গে বিজনেস অনেক কমিয়েছে, তাও কমাতে পারছে না, কারণ ভারতের জিনিস আমেরিকার মার্কেটে এমন গ্র্যাব করা আছে। বাট আমেরিকাও তো একই চাপ দিয়ে যাচ্ছে যে ভাই আমাদের ট্রেড ডেফিসিট হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে, তো তোমরা আমাদের তেলটা প্লিজ কেনো, আমরা তোমাদের জিনিস আরো কেনা বাড়িয়ে দিচ্ছি। তো ভারতকে দুদিকে মাথায় রাখতে হচ্ছে, এখান থেকে আমি তেল পাচ্ছি কম দামে, ইকোনমির লাভ হচ্ছে, ওদিকে আমেরিকার কথা শুনে যদি বেশি দামে তেলটা কিনি, আমেরিকান মার্কেট আমাদের জন্য আরো খুলে যাবে, উল্টো দিক থেকে ইকোনমির লাভ হবে। এদিকে রাশিয়ার মার্কেট তো আমাদের জন্য ওপেন আমরা করতে পারছি না, রাশিয়াতে কিছু বিক্রি করতে পারছি না, তো কম দামে তেল কিনলে আমেরিকার মার্কেট ক্লোজ হয়ে যাচ্ছে, বেশি দামে তেল কিনলে সেদিকে আবার ক্ষতি হবে, বাট আমেরিকান মার্কেট আরো ওপেন হয়ে যাবে। ভারতের বিদেশ মন্ত্রক এবং বাণিজ্য মন্ত্রকের কাছে সব থেকে বড় ব্যালেন্স গেম এবং পারমুটেশন কম্বিনেশন ক্যালকুলেশন এই জায়গাটায় এসে আটকাচ্ছে, কারণ বাণিজ্যের ক্ষেত্রে, ইকোনমির ক্ষেত্রে কোনো বন্ধুত্ব, কোনো আবেগ, কোনো ঐতিহাসিক সম্পর্ক কাজ করে না, কাজ করে পিওর ম্যাথমেটিক্স এবং ক্যালকুলেশন। এবার আমেরিকা 100% ট্যারিফের থ্রেট দিচ্ছে, দেখা যাক। ভারত 4 বছর মানে সারা জীবনই ট্যাকেল করে যাচ্ছে, লাস্ট 4 বছর ধরে অবিশ্বাস্যভাবে ট্যাকেল করছে, এবার এই প্রবলেমকে কি করে ট্যাকেল করে। ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী পিএম মোদির সঙ্গে মিট করে ভারত রাশিয়া সম্পর্ককে আরো স্ট্রেনদেন করার মেসেজ দিয়ে দেবে পিএম মোদি আমেরিকাকে, নাকি রাশিয়ার সঙ্গে একটু দূরত্ব তৈরি করে আমেরিকার থেকে তেল কিনে আমেরিকার মার্কেটে অ্যাক্সেস চাইবে ভারত, দেখা যাক। এবং যেটাই হোক না কেন, দিনের শেষে একটা জিনিস আমাদের ভুললে হবে না, আমাদের জোর দিতে হবে আত্মনির্ভরতায়। আজকে রাশিয়া, চীন, আমেরিকা প্রত্যেকটা দেশ তার দেশের যেটা উন্নতি হবে, ভালো হবে, সেই জন্য ভারতের সঙ্গে ডিল করতে আগ্রহী, এতে কোনো দোষ নেই, ঠিক কাজ করছে তারা তাদের দেশের জন্য। আমাদেরও এটা মাথায় রাখতে হবে যে আমরা যেন কোনো দেশের ওপর ডিপেন্ডেন্ট বেশি না হয়ে যাই, এবং তার একটাই সলিউশন, সেলফ ডিপেন্ডেন্সি, আত্মনির্ভরতা। আর দেশকে আত্মনির্ভর করার পথে একজন কৃষক থেকে শুরু করে একজন বড় বিজনেসম্যান প্রত্যেকের অবদান থাকবে। যে যেভাবে যে কাজ করছেন আপনি, আপনার অবদান আছে। যিনি গৃহবধূ, মনে এই দুঃখ রাখবেন না যে দেশের কাজে আমার হয়তো কোনো অবদান থাকছে না, হয়তো হয়তো আপনি সত্যি সময় পাচ্ছেন না, আপনার সংসারের এতগুলো দায়িত্ব রয়েছে সেইটা সামলে। আজ থেকে 5-7 বছর পর একটু ফাঁকা হয়ে সময় পেলে তখন কোনো ব্যবসার উদ্যোগ নেবেন, তখন কিছু করবেন। আপনি ভাববেন না এখন আপনার সময়টা বৃথা যাচ্ছে। হয়তো আপনার স্বামী দেশের জন্য কোনো ইম্পর্টেন্ট কাজ করছে, যে কোনো কাজ দেশের জন্য ইম্পর্টেন্ট, আপনি তাকে ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছেন, খাদ্য থেকে শুরু করে সব কিছু। হয়তো আপনার ছেলে মেয়েকে আপনি মানুষ করছেন, তাদের পড়াশোনা শেখাচ্ছেন, তাদের দেশপ্রেমের উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, তাদের ফিউচার তৈরি করছেন, তারা দেশের ফিউচার। উল্টোটাও একইভাবে সত্যি। যদিও ভারতবর্ষে পরিসংখ্যান কম, কিন্তু নিশ্চয়ই 100 জনে একজনকে তো পাওয়া যাবে যে এই পুরুষ স্বামী, তিনি হয়তো বাড়িতে রয়েছেন, তার স্ত্রী কোনো চাকরি করছেন, বিজনেস করছেন। আপনি ভাববেন না আপনি দেশের কোনো কাজে আসছেন না, আপনার স্ত্রীকে আপনি হেল্প করছেন, সে যাতে তার কাজটা স্মুথলি করতে পারে, সেই জন্য আপনি ফ্যামিলিটা পুরো সামলে রাখছেন। ফ্যামিলির যত দায় দায়িত্ব, বয়স্ক মানুষদের দেখাশোনা সামলানো, বাচ্চাদের হোমওয়ার্ক থেকে শুরু করে, পড়ানো থেকে শুরু করে, স্কুলিং থেকে শুরু করে, তো যারা পুরুষ হোক নারী হোক, বাড়িতেও ডেডিকেটেড ভাবে আপনার দায়িত্বটা পালন করছেন, আলটিমেটলি ভেবে দেখবেন তিনিও কিন্তু আমাদের দেশ গড়ার কাজে কোনো না কোনোভাবে কাজ করছেন। কেন বললাম এই কথা? কারণ আগের দিন আমি একটা কমেন্ট দেখেছিলাম যে স্যার আমি গৃহবধূ,
সারাদিন বাড়ির সংসারের দায়িত্ব পালন করতেই চলে যায়, সংসারে অনেক মানুষ এবং সবটাই আমার কাঁধের ওপর, আমি দেশের কোনো কাজে লাগলাম না। কে বলেছে আপনি লাগলেন না? কে বলেছে? একদম ভুলটা ভাববেন না। আপনি দেশের কাজই করছেন অন্যভাবে, প্রত্যেকে নিজের মতো করে করছে। এবং এবং আমি অবশ্যই বলবো যে এই যে গোটা দেশটা চলছে তার চাবিকাঠি প্রত্যেকটা মানুষের হাতে। তো তো আমি জেনারেলি বা আমার ইনস্টিটিউট যাদেরকে তৈরি করে সরকারি কর্মী, আমরা তো সরকারি চাকরির পরীক্ষার জন্য মূলত পড়াশোনা করাই, ট্রেনিং দিই। পরের দিকে লাস্ট 2.5-3 বছর হলো আমরা বিভিন্ন স্কিলের জন্য সবাইকে ট্রেনিং দিতে শুরু করেছি। তো আমি মনে হয় পশ্চিমবঙ্গে সব থেকে প্রথমে বলেছিলাম যে উপযুক্ত জায়গা থেকে জানতে পেরে গেছি সামনের কয়েক মাসে একের পর এক পরীক্ষা হতে চলেছে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের ক্লার্কশিপ লেভেলের। উচ্চ মাধ্যমিক পাশেই যেটায় বসা যাবে 18 থেকে 45 বছর বয়স অবধি বসা যাবে, এবং 9-10-এর বেসিক সিলেবাসে পরীক্ষা হবে। এমসিকিউ, একটা প্রশ্ন 4টে উত্তর দেওয়া থাকবে, একটা সঠিক হবে, ওএমআরে গোল পাকাতে হবে, দ্যাটস ইট। বাকি পড়ানোর দায়িত্ব, কমন দেওয়ার দায়িত্ব আমাদের। বলেছিলাম তো। গতকাল থেকে দেখবেন পশ্চিমবঙ্গের বাকি সমস্ত ইনস্টিটিউট বলছে না জানলে কথা বলি না, আর যদি কিছু জানতে পারি জেনারেলি পশ্চিমবঙ্গে সব থেকে আগে আমিই জানতে পারি, আমিই বলি, না জেনে ভুলভাল বলি না। তো গতকালের ভিডিও যারা দেখেছেন অনেকে এনরোল করে নিয়েছেন। যারা কিছু জিজ্ঞাসা করে আমাদের টিমের সঙ্গে কথা বলে এনরোল করতে চান, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স হয় না, ডেসক্রিপশন বক্সে বা পিন্ট কমেন্টে বা দু জায়গাতেই দেখে নেবেন, আমরা একটা গুগল ফর্ম দিয়ে দিচ্ছি। ওই ফর্মটায় ক্লিক করবেন, আপনার নাম, ফোন নাম্বার, বয়স, ডিস্ট্রিক্ট, হোয়াটসঅ্যাপ নাম্বার আর কোয়ালিফিকেশান, মানে লাস্ট পড়াশোনা কত অবধি করেছেন, এই কয়েকটা জিনিস একটু ফিল করে নিচে সাবমিট বাটনটা আছে, সাবমিট করে দেবেন। আমার টিম আপনাকে আগামীকাল সকাল থেকে কল করতে শুরু করে নেবে। ঠিক আছে? যারা কথা বলে এনরোল করতে চাইছেন আমার টিমকে জিজ্ঞাসা করে নেবেন আপনার মনে যা যা প্রশ্ন, দেন এনরোল করে নেবেন। ওকে? এবার আপনি বলবেন কি হবে সরকারি চাকরি করে আমি দেশ পাল্টে ফেলবো? সিস্টেমই থাকবে। যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এসব শোনেন না আশেপাশে? তুকারাম মুন্ডে নাম তো শোনাই হোগা। গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে লাস্ট কয়েকদিনে একজন অফিসার, না প্রধানমন্ত্রী, না চিফ মিনিস্টার, না কোনো পলিটিক্যাল লিডার, একজন সরকারি কর্মী একের পর এক রেস্টুরেন্টে রেড মেরেছে, ব্যান করেছে রেস্টুরেন্ট, ফাইন করেছে। গোটা মুম্বাই চেঞ্জ হয়ে গেছে। রেস্টুরেন্টে কেউ ফুড কালার মেশাচ্ছে না। আগে যেসব লাল লাল খাবার পাওয়া যেত এখন দেখা যাচ্ছে সাদা হলুদ, মানে লালটা অরিজিনাল লাল রং ছিল না, ফুড কালার ছিল। একের পর এক রেস্টুরেন্ট কিচেনে সিসিটিভি বসিয়ে বাইরে ডিসপ্লে চালিয়ে দিচ্ছে, কিচেনে ক্যামেরা বসিয়ে, এই যেই আমার কিচেনে কাজ হচ্ছে। পচা খাবার রেস্টুরেন্টরা ফেলে দিচ্ছে। একজন লোক সিস্টেম পাল্টে দিতে পারে। কে বলেছে পারে না? পারার পজিটিভিটি চাই, ওই ইন্টেনশন চাই, হ্যাঁ প্ল্যানিং চাই, বুদ্ধি চাই। স্যার আমায় কাজ করতে দিচ্ছে না, ওর মধ্যে থেকেই কাজ করে নিতে হয়, ওটা একটা স্কিল। আপনি ভাবতে পারছেন খালি একজন মানুষের ইম্প্যাক্টে বাকি জায়গায় নড়ে চড়ে বসছে? শুধু মুম্বাই নয়, সব জায়গায় একটু একটু করে চেঞ্জ হচ্ছে। এই বুঝি রেড পড়লো। বাকি অফিসাররাও জোশ পাচ্ছে, বাকি রাজ্যের মন্ত্রীরাও অফিসারদের বলছে এই তোমরাও রেডে যাও, আমাদের রাজ্য বেটার না করলে পরের বার ভোট পাবো না। মানুষও সচেতন হচ্ছে। লং টার্মে ইন্ডিয়ার হেলথ থেকে শুরু করে গোটা পৃথিবীর কাছে ইন্ডিয়ার যে ফুড কোয়ালিটি এবং তার ইম্প্যাক্ট, ইমেজ কত বেটার হবে ভাবতে পারছেন? একজন মানুষ, একজন সরকারি কর্মী। বিদেশের ব্লগাররা এসে ইন্ডিয়ায় আর ফুড ব্লগ করতে পারবে না, ও সো আনহাইজেনিক। ইন্ডিয়াকে ছোট করে দেখাতে পারবে না, ইচ্ছে থাকতে হয়। আজকে আমরা যে যা কিছু করেছি, আমি জীবনে যেটুকু অবধি আসতে পেরেছি, আমি তো মনে করি আমার স্কুলের
যারা টিচার ছিলেন, আমার কলেজের ইউনিভার্সিটির যারা প্রফেসর ছিলেন, তাদের প্রত্যেকের অবদান ছাড়া আমি তো আসতে পারতাম না। আমি তো পারতাম না, আপনারা কে পারতেন আমি জানি না, আমি তো পারতাম না। তাহলে তারাও তো সরকারি কর্মী ছিলেন, আমি সরকারি স্কুলে পড়েছি। একজন সরকারি কর্মী রেড করছেন, আর একজন সরকারি কর্মী আমাকে আপনাকে গড়ে তুলেছেন। তবে তো আমরা যেটুকু জায়গায় যেখানে পৌঁছাতে পেরেছি, আমাদের স্কুলে যারা পড়াতেন তারা যদি ফাঁকি মারতেন, আজকে হয়তো জীবনে আমি যেটুকু এসেছি এটুকু আসতে পারতাম না, তাই না? আপনারা অনেকে স্কুল টিচার আছেন, এবার আপনারা বললেন স্যার ও আগের দিনে হতো, এখন স্যার অনেক সমস্যা, আপনি জানেন না কি যে নিজে ঝামেলা নেব। ওই ঝামেলা হ্যান্ডেল করতে পারাটা একটা স্কিল। স্কিল বাংলা পরিবারের সদস্য আর লোকের সাইকোলজি বুঝে কাজ করিয়ে নিতে পারবেন না, ওইটুকু স্কিল তো থাকতেই হবে আপনার। আমি যদি কথার কথা কোনো স্কুলে পড়াচ্ছি, সরকারি স্কুলে, আমি হেড স্যার, আমার স্কুলের বাচ্চাদের জন্য হয়তো 5টা কম্পিউটার লাগবে, তাতে করে আমার স্কুলের এতগুলো বাচ্চার কম্পিউটার ট্রেনিং সম্ভব, টাকা নেই, আমি তো চলে যাব এমএলএর কাছে, যে পার্টিরই হোক। আমি তো গিয়ে 2 মিনিট কথা বলে বুঝলাম যে এর তো দেওয়ার কোনো ইচ্ছেই নেই, আমি এসে এক কাঁদুনি গাইতে পারি, ও লাভ নেই, চেষ্টা করলাম, এমএলএ তো খালি ভোট বোঝে, দেশটার কিছু হবে না। আমি তো আমার স্কিল কাজে লাগাবো ওখানে। আমি তো এমএলএ কে বলবো স্যার 5টা ডেস্কটপ, 2.5 লাখ টাকা স্যার, 5টা ডেস্কটপ দিয়ে স্কুলের 1000টা বাচ্চা, 1000টা ফ্যামিলি, 5 জন করে লোক, 5000 লোক, তার মধ্যে 9 করে 3000 ভোটার। আপনার ভোট মানে বলছি না আমি, বাট বুঝতেই তো পারছেন। আমাদের সব স্কুলের টিচাররা রিল বানিয়ে সবাই পোস্ট করে দেবে, সেইখান থেকে আপনার যে একটা ইমেজ তৈরি হবে না, ও দিয়ে দেবে 2.5 লাখ টাকা। আপনি বলতে পারেন না না না, আপনি তো অনৈতিক কাজ করলেন, এমএলএ কে কেন তেল দেবেন? আমার স্টুডেন্টদের জন্য যদি করতে হয়, আমার দেশের উন্নতির জন্য যদি করতে হয়, ধর্ম প্রতিষ্ঠায় বেটার কাজে ছোট ছোট ছলনা করতে হয়, এটাই স্কিল। আমি যদি রিজিড হয়ে বসে থাকি, আমি তেল দেব না এমএলএ কে, কি হবে? এতগুলো স্টুডেন্টের জন্য আমি কিছু করাতে পারলাম না। কাজ করিয়ে নেওয়াটা একটা আর্ট। ওই এমএলএ পরের বার হেরে গেলে যদি অন্য কোনো দলের এমএলএ আসে, আমি যদি হেড স্যার হই, আমি তাকে গিয়ে বলবো স্যার মানে আগের এমএলএ তো 5খানা কম্পিউটার দিয়েছিলেন, আপনি যদি 7-8টা ব্যবস্থা করে দেন, একটা আলাদাই ইমেজ হবে আপনার। আমি তো ওইভাবেই করিয়ে নেব। কাজেই সরকারি কর্মী হয়ে স্যার কাজ করতে পারবো না, সিস্টেম তো আমায় পারমিট করবে না, চেঞ্জ দ্য ব্লাডি সিস্টেম। আপনার ইন্টেলিজেন্স আছে, স্কিল আছে, সেটা দিয়ে চেঞ্জ দ্য ব্লাডি সিস্টেম। আর তার জন্য যারা সরকারি চাকরির প্রিপারেশন নিতে চাইছেন, আমি আছি, আমার ইনস্টিটিউট আছে, আমার ইনস্টিটিউটের গোটা ফ্যাকাল্টি টিম আছে আপনাদেরকে গাইড করার জন্য। আপনাদের পুরো অ্যাপের মধ্যে A to Z ক্লাস দেওয়া থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে, সাবজেক্ট ধরে, টপিক ধরে, বাংলা ভাষায়, বুঝতে কারো কোনো অসুবিধা হবে না। আর প্রত্যেক রবিবার রবিবার করে ডাউট ক্লিয়ারিং আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস ক্লাস থাকবে আমাদের ইনস্টিটিউটে, মৌলালি মোড়ে, কলকাতায়। সপ্তাহে একদিন কষ্ট করে আসতে হবে, বাড়িতে বসে বাকিটা পুরো হয়ে যাবে। ফর্ম ফিল আপটা করে দিন, ডেসক্রিপশন বক্স থেকে, পিন্ড কমেন্টের জায়গা থেকে আমার টিম আগামীকাল আপনাকে রিচ করে নেবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে।